নমস্কার, সমস্যা ও সমাধানের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। আসলে আমাদের ভালো থাকতে হবে, একটা জীবন সেটাকে সুন্দরভাবে সাজাতে হবে, সেখানে ভালো থাকতে হবে, নিজেদের সাধ্যমতো নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে হবে। কিন্তু কিভাবে? এখানেই থেকেই তৈরি হয়ে যায় সমস্যা। ভাবে যে কি করে পূরণ করব জীবনের স্বপ্নগুলো, কিছুতেই তো জীবনের কোনো কিছু ঠিক করতে পারছি না। একটা দিক সাজাচ্ছি আর একটা দিক ঘেঁটে যাচ্ছে, আর একটা দিক সাজাচ্ছি অন্য আর একটা দিক ঘেঁটে যাচ্ছে। করতে করতে মানুষ কিন্তু বীতশ্রদ্ধ হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, তবুও সঠিক রাস্তাটা কিন্তু দেখেও যেন এড়িয়ে যায়, খুঁজে পেয়েও যেন ভুল পথে হেঁটে যায়। তাই আপনাদের জন্য এই অনুষ্ঠান সমস্যা ও সমাধান, যেখানে আপনারা সঠিক পথে হাঁটবেন, যে রাস্তা দিয়ে হেঁটে গেলে আপনাদের জীবন হয়ে উঠবে একেবারে আলো দিয়ে সাজানো, আলো ঝলমলে একটা জীবন। আর আমাদের আজকের এই অনুষ্ঠানে যে মানুষটি রয়েছেন, তিনি আমাদের হাত ধরেন বলেই আমাদের জীবনটা এত সুন্দরভাবে সেজে ওঠে। রয়েছেন 43 বছরের অভিজ্ঞতা সম্পন্ন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষী, এডুকেশন, ক্যারিয়ার, ম্যারেজ অ্যান্ড বাস্তু স্পেশালিস্ট শ্রী ভৃগু অনাদি। স্বাগত জানাবো ওনাকে। নমস্কার দাদা, স্বাগত আপনাকে আজকের পর্বে। নমস্কার। উপস্থিত সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের শ্রদ্ধা ও নমস্কার জানিয়ে প্রত্যেক দিনের মতন আজকেও চেষ্টা করব আপনাদের এবং আমাদের জীবনযাত্রার বিশেষ কোনো দিক নিয়ে। তার সঙ্গে পিয়ালি, তোমাকেও আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ দাদা। আসলে আমাদের প্রত্যেকের জীবনেই তো বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। আজকে একটু অন্যদিকে দৃষ্টিপাত করব। অনেক ক্ষেত্রেই না দেখবেন, অনেকে বলে যে যদি অর্থনৈতিক সমস্যা না থাকে জীবনে, তাহলে আর কোনো সমস্যা গ্রাস করবে না। কিন্তু অনেক মানুষকেই দেখা যায় যে তারা অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হওয়ার পরেও, ধনবান বিত্তবান হওয়ার পরেও হয়তো সে সন্তানহারা, হয়তো তার পরিবারে কেউ হয়তো একটা খুব বাজেভাবে চলে গিয়েছেন, বা অন্যান্য রকম সমস্যা। এইটাকে আপনি জ্যোতিষাঙ্গিকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমত জ্যোতিষাঙ্গিতে 12টা হাউস রয়েছে, সব হাউসে কিছু না কিছু এফেক্ট আছে। সোর্স অফ ইনকাম, কারণ প্রচুর রোজগার কোথা থেকে দেখায়? একাদশ থেকে। কিসের মধ্যে দিয়ে সোর্স অফ ইনকাম তৈরি হবে? কর্মের মধ্যে দিয়ে। কি ধরনের কাজ হবে? সে ব্যবসা না চাকরি, এটা যার আছে সেটা নিয়ে তার চিন্তা নেই। তাহলে তার তেমন সব ফেস ভালো তার নয়। দেখা গেছে তার অর্ধাঙ্গিনীর সঙ্গে মত পার্থক্য, অর্ধাঙ্গিনীর মত পার্থক্যের জন্য 30 বছর ঘর করার পর আর তাকে আর ভালো লাগছে না, ডিভোর্স হলো, বা মাঝখান দিকে বাচ্চাটা এফেক্টেড হলো। এই সাম্প্রতিককালে বলি কত ঘটনা তো ঘটছে, সব তো যায় না, সব কিছুই মাইন্ডসেট ওকে ইয়ে করে না। কালকে রাতেই তো একটা ফোন এলো, ছেলেটা ক্লাস 9-এ পড়ে, তার মা বিয়ের পিড়িতে বসছে। আমি একটু ভুল ঠিক বলছি না, কোনটা ঠিক কোনটা বেঠিক বলতে পারবো। তার দাদু দিদার বয়স হয়েছে, তার ছেলে বাধ্য হয়ে মেনে নিল, মানে কাঁদছে শুধু। সে আমাকে ফোন করেছিল, বাচ্চাটা ফোন করতে হবে, কি করতে হবে। আর প্রতিবেশী যেরকম, সে আমার ক্লায়েন্ট, সে বললো ওই মেয়েটাকে নিয়ে কিন্তু আমি আপনাকে শিলিগুড়ি চেম্বারে দেখা যেতাম, পাশের বাড়ির ছিল, ভালো মেয়েটা বিয়ে হয়েছিল। তো ছেলে এখন 9-এ পড়ে, আবার বিয়ে হলো, তাই ন্যাচারালি ও বাড়িতে আর ঢুকতে দেবে না। এবার দাদু দিদা যে বছর বেঁচে থাকবে ছেলেটাকে নিয়ে কাটিয়ে দেবে, সেও তো তাকে অ্যাকসেপ্ট করবে না। যাই হোক, ধরুন এগুলো আপনি মূল্যায়ন করবেন কি করে। মেয়েটার জীবনে হয়তো মেয়েটা লাইফ পার্টনার খুঁজছে, সেটা ভুল না। যে ছেলেটা 9-এ পড়ে তার মার বিয়ে হচ্ছে, সেটা ঠিক না ভুল আপনাদের উপরে ছাড়লাম। আপনি যদি কোনো সন্তান হতেন, এরকম দুর্ভাগ্যজনিত সন্তান হতেন আপনার, আপনি কি মায়ের বিবাহটা আপনি মেনে নিতে পারতেন? কিন্তু মা যা করবে সেটা তো, বাচ্চা তো ছোট, বাচ্চার তো কিছু করার নেই, যা করবে সেটা তাকে নিতে হবে। তাহলে এই কোনো একটা স্থানে এফেক্ট আছে বাচ্চার, এই বাচ্চাটা কিন্তু সারা জীবন বয়ে বেড়াবে এটা নিয়ে। ও মায়ের সঙ্গে পরের ঘর হোক বা ঘর না হোক, পরে আবার এই ছেলেটাকে সে পরে শেষ জীবনে যখন দাঁড়িয়ে তখন যদি নিতে আসে, এ তো চেঞ্জ হতেই থাকবে, ছেড়ে দিন। এই সিচুয়েশনটা বাচ্চা, তাকে ফাইট করে করে দাদু দিদার যে বছর লড়াই চালিয়ে তার জীবনে তো শুরুটা, যেখানে এডুকেশন বয়স, সেখানে শুরুটা কিন্তু তার ওইখান থেকে, তার কোনো না কোনো জায়গায় তার এফেক্ট আছে। মায়ের এফেক্ট আছে কিনা মাকে নিয়ে আমি আলোচনা করছি। লাইফের হাই টাইমে যে সময়টা বাচ্চা 9, এরপর 10 উঠবে, এরপর মাধ্যমিক দেবে, যে সময় বাবা মাকে পাশে লাগবে। বাবা ছিল না, চলে গেছে, মরে যায়নি শুনেছি, বিচ্ছেদ হয়েছে, মরে যায়নি। মরে গেলে তার একটা স্যাটিসফ্যাকশন, মারা গেছে কি করে, চলো যাই, কোনো রকম ব্যাপার। কিন্তু বক্তব্য হচ্ছে সবার বাবা মারা গেলেই সব মারা বিয়ে করে না। কিন্তু আমি বলছি এটা তো আপনার জন্য ভালো, ঠিক আছে, হতে পারে, জানি না, কিন্তু বাচ্চাটার জন্য কখনোই ভালো না। একদমই, মানে এই বাচ্চাটা
বাবার থেকে আলাদা, মায়ের থেকে আলাদা, বাবা মা দুজনে মিলে তার জন্ম দিয়েছে, কিন্তু দুজনেই তাকে এখন নিতে অস্বীকার করলো, নিজেরা নিজেদের জীবনটাকে গুছিয়ে নিল। মানে এইভাবেও ভাবে মানুষ, এটা ভাবতেই অবাক লাগে। তার জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট, তার মায়ের সাইকোলজি দেখে আমরা সাইকোলজি বিচার করতে বসিনি, ঠিক আছে মনে হয়েছে তাই, তাহলে কেন করলে সেরকম ভাবেই করতো যেখানে বাচ্চাটাকে অ্যাকসেপ্ট করবে। এইবার বাচ্চাটা কি ভুলটা করলো, বাচ্চাটার ভুলটা কোথায় ছিল, একদমই তাই। তাহলে এই জায়গা থেকে নিয়ে উঠলো, তার মানে কোনো না কোনো স্থান তো একটা এফেক্ট আছে, আবার কোনো না কোনো স্থান ভালো আছে, ভালোটার মূল্যায়ন না ওই দাদু দিদার মাথার উপর আছে, তাই হয়তো বাচ্চাটা মানুষ হয়ে যাবে। কোন স্টেজে কি মানুষ, ওই দাদু দিদার তো আর কেরিয়ার এই করো ওই করো সেই করো এই আইডিয়াল এডুকেশন, ওর মা যতটা আধুনিক হবে তার বাবা মা তো আরো পুরনো হবে, ন্যাচারালি হবে, তা ন্যাচারালি বাচ্চার কিছুটা কিন্তু এফেক্ট হয়েই গেল। তাহলে আপনি কিভাবে ভাবেন, তার কোন সিচুয়েশন আপনি কি সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা ছাড়া মানুষ না, সেগুলো কিন্তু দেখার বিরাট গুরুত্বপূর্ণ বিষয়। আর যার যেটা আছে সে সেটাকে নিয়ে ভাবে না, যেটা নেই সেটা নিয়ে ভাবে। নেই ভাবলে সারাক্ষণই নেই। আপনার চাকরি আছে, আপনি ভাবছেন চাকরি আছে, দেখতে সুন্দর বউ নেই, দেখতে সুন্দর বউ আছে, আমার রোজগার ভালো নেই, রোজগার ভালো আছে কিন্তু গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি করতে পারেনি, আমার পুত্র সন্তান হয়নি। মানে একটা শোক যেন সবসময় থাকবে। মানুষ কি করলে খুশি হবে মানুষ নিজেই জানে না, বিভ্রান্ত সুখের পেছনে ছুটতে ছুটতে আমরা বিভ্রান্ত। এবার সুখের ডেফিনেশনটা কি সেটাও কিন্তু মানুষ কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। ওর কাছে একটা সুখের ডেফিনেশন, আমার কাছে ওই জন্য রাশিকে কাউন্ট করা হয়। আমরা রাশি থেকে মন মানসিকতা, পৃথিবীতেই বলি এই বিয়ে করছি, চাকরি করছি, ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো, সব তো মাইন্ডসেট। এবার কোন ভালো খাওয়া, আপনি ইলিশ মাছ দিয়ে ভাত খেলে ভালো থাকবেন, নাকি আপনি শাক ভাত বা মাংস ভাত দিয়ে খেলে ভালো থাকবেন, এই স্যাটিসফ্যাকশন আপনার, তার ডিউ টু আপনার রাশি লগ্ন। তারপর তো আর্থিক সচ্ছলতার প্রশ্ন তো আলাদা রয়েছে, নাহলে ইলিশ মাছ কিনতে পারবে না, তার থেকে খাসি মাংস কেনা সহজ। কিন্তু আপনার অর্থ আছে ধরে নিলাম, তাহলে দেখুন খাচ্ছে না আলাদা আলাদা, তো রুচিটাও কিন্তু দ্যাট ইজ রাশি, রাশির ওপর প্রবণতা। এই খেলোয়াড় হবো, নায়ক হবো, গায়ক হবো, গায়িকা হবো, হবো তো সবাই হবে, সবার কি বাস্তবে হয়? কর্মকারক গ্রহ হলে তবে তার সেটা হয়। ভালো থাকবো, ওই 9-এ পড়া বাচ্চারা কিন্তু ভালো থাকবো ভালোভাবে ভেবেছিল, তার মা হঠাৎ তাদেরকে বিয়ে হয়ে যাবে, সে জানবে। আপনি কি জানেন নাকি আপনি বিয়ে করেছেন? আপনি ভাবতেই পারেননি। দেখুন আপনি ভাবছেন বিভুদা ঠিক কথাই বলছে, তো ভাবা কথাই না, আপনার কাছে যেটা স্পর্শগত বিষয়, সন্তান ছাড়া কিছু বোঝেন না, তার কাছে হয়তো নেই, তাই তো সে সিদ্ধান্ত নিতে পেরেছে। আর বাচ্চারা দুর্ভাগ্য, তাই সেটা অ্যাকসেপ্ট করতে সে বাধ্য হয়েছে, তার কাছে অপশান নেই। ঠিক সেরকম এই জীবন যন্ত্রণা লড়া বাচ্চাটা কিন্তু এখান থেকে শিখতে আরম্ভ করলো। এই বাচ্চারা আরো ফাস্ট হবে। মায়ের যদি দুটো বিয়ে থাকে, বাচ্চাকালে 5টা বিয়ে করতেও চিন্তা করবে না, তখন আমাদের গায়ে লাগবে সামাজিকতা, স্বীকৃতি, করা উচিত না, অমুক না বলছে। মানসিকভাবেই তো সে একটা অন্য নেগেটিভ প্রভাব থেকে জীবনে তৈরি করলো। এবং সেদিন কিন্তু কেউ এই বাচ্চাটা কি মানে কি কি মধ্যে দিয়ে গেছে সেটা কিন্তু কেউ ভেবে দেখবে না, কিন্তু জাজ করবে। হ্যাঁ, তার তো মূল্যায়ন দিয়ে জাজ করবে, একদমই তাই। এবং এই সমস্ত বাচ্চারা অনেক ডেসপারেট হয়ে যায়, এরা কাউকে বিশ্বাস করতে পারে না, অ্যাগ্রেসিভ হয়ে যায় না। কারণ পৃথিবীতে মা বাবার মতো আপন তো আর কেউ হয় না। একদমই তাই। মা যেভাবে সন্তানকে আগলে আগলে এতদিন অব্দি ধরুন রেখেই ছিল বলে তো 9 অব্দি উঠেছে, তার সঙ্গে দাদু দিদা তো ছিল। কিন্তু বক্তব্য হচ্ছে শেষ মুহূর্ত কিন্তু সে যে কোনো কারণ হোক, তার স্টারের কারণ হোক, যে কোনো কারণ খারাপ তো আছে, তা নাহলে সেটা ঘটবে কেন? যদি বাচ্চাটা দেখাতো বা বাচ্চাটাকে যদি মা আসতো, আমি ন্যাচারালি ওখানে প্রতিকার করতাম। আপনি বিয়ে করবেন না সেটা যদি অ্যাডভাইস চাইতো তাহলে তো বলতাম, অ্যাডভাইস না চাইলে বিয়ে করবেন না জিজ্ঞেস করতাম না। কিন্তু বাচ্চারা এইভাবে এফেক্টেড হতে পারে, মা থেকে বঞ্চিত হবে, মায়ের পরিষেবা থেকে বঞ্চিত, বলি কেতু খারাপ থাকলে ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। এই ন্যায্য প্রাপ্তি মানে পিয়ালি ম্যাক্সিমাম অনুযায়ী অর্থপ্রাপ্তি। ধরুন যে বাচ্চারা পড়াশোনা করছে তার কাছে এডুকেশন প্রাপ্তি, যে চাকরি করছে তখন তার কেরিয়ার প্রাপ্তি, যে প্রচুর খাটছে, শ্রম দিচ্ছে, তার প্রমোশনটা হচ্ছে না, আছে না? অনেক জুনিয়র ছেলে প্রমোশন হয়ে গেছে, সিনিয়র লোক পড়ে আছে। অনেকে বসের মন পাচ্ছে না, প্রচুর যে প্রফেশনে বলো, যে কোনো সংসারে বলো, যে কাজ করছে তার প্রচুর চাপ। তেমন 2-4টে বউ থাকে, তো জয়েন্ট ফ্যামিলি তো আগে ছিল ম্যাক্সিমামই, তাই তার মধ্যে একজন হয়তো প্রচুর খাটছে, আর যে খাটে তার পেছনে প্রেশারও বেশি, অফিসেও তাই, সংসার জীবনে তাই। দেখুন বাদ বাকি বৌমাগুলো গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছে, শাশুড়ির সেই দৃষ্টি বলুন, শাশুড়ির দুর্নাম বলুন ওই মেয়েটারই, যে সবসময় কাজ করছে। যে করে তার ভুল হয়, আর যে করে না তার কোনো ভুল হওয়ার জায়গা নেই, তাহলে বুঝতে হবে। ঠিক অফিসেও তাই, যে সার্ভিস দিচ্ছে তাকে 12 ঘন্টার জায়গায় 14 ঘন্টা 16 ঘন্টা কাটাচ্ছে, না বলতে পারছে না বসকে, অথচ তার প্রমোশনটা নেই। কিন্তু যারা অন্যভাবে চলছে ফিরছে, 8 ঘন্টা ডিউটি করে বাড়ি চলে যাচ্ছে, তাদের এই যে সব ক্ষেত্রে এর ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত
প্লেস আছে, ঘর আছে, গ্রহ আছে। তো এই বাচ্চাটাও কিন্তু মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হলো। তাহলে মাতৃকারক গ্রহকে চাঁদ, পিতৃকারক গ্রহকে রবি। রবি তো গেছেই, আগে তো বাবার ছিলই না, ছেড়ে দেন। তাহলে আর বাবার জায়গাটা নেই, মাই ছিল সম্বল। তা মাতৃকারক গ্রহ যদি এফেক্টেড থাকে, তার মন মানসিকতা, কারণ চাঁদ 100% চোখ বুঝে বলা যায় খারাপ আছে, তাহলে মায়ের এই সিদ্ধান্ত নিত না। এই মাইন্ড সেট আপটাকে তো চেঞ্জ হতে থাকবে। আর পৃথিবীতে মাইন্ডের জন্য সব। আমরা চাকরি করবো, ভালো থাকবো, ভালো করবো, খেলোয়াড় হবো, নায়ক হবো, গায়ক হবো, জ্যোতিষ হবো, অ্যাঙ্কার হবো, যা কিছু করি সব তো চিন্তা ভাবনা করে। আপনাকে জোর করে কিছু করা যাবে? একটা জ্যোতিষকে বলে, একটা সিঙ্গারকে বলেন তবে হাউস ওয়াইফ হয়ে যান, ফট করে কি করে চেঞ্জ করবে লাইফস্টাইল? কি করে করবে? যে যেভাবে মাইন্ডসেটটা যেভাবে তৈরি হয় সেইভাবেই চলতে থাকে। যার জন্য বলা হয় মনের এগেনস্টে তুমি যেও না। কিন্তু মনটাকে নিয়ন্ত্রণ করে কে? চাঁদ। ওই চাঁদের প্রতিকার সবার করা উচিত। আর একটা জিনিস বলি, আপনারা সবাই পড়াশোনা করেছেন আমার দ্বারা দর্শক, দেখবেন আমরা ছোটবেলায় পড়েছি জলের কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। দ্যাট ইজ চাঁদ। মনকে দেখা যায় না, কিন্তু কি ঘটছে দেখতে পাচ্ছে। মনকে কে পরিচালনা করে? বুদ্ধি পরিচালনা করে। বুদ্ধির আউটপুট মানে কি ঘটেছে। ধরুন আমরা অনেক সময় যেটা ঘটে, মানে যাই পরীক্ষায় ফেল করেছি, পাস করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছি, দেখা যায়। পড়েছি কি পড়িনি কে দেখা যায় না, কি ভেবে পরীক্ষা দিয়েছিলাম সেটাও দেখা যায় না। তাহলে আমরা আউটপুট। ঠিক সেরকম আমরা অনেক সময় অনেক ভুল কাজ করি, পরে মনে পড়ে। করে যখন ফেলেছি আমরা অনেক সময় ক্ষমা চাই, আমি ভেবে করিনি। দেখবেন অনেকেই আমরা সংসার জীবনে অনেক ক্ষেত্রে বলি, তুমি মা ক্ষমা করো, কি সিনিয়র ক্ষমা করো, আমি কিন্তু ভেবে বলিনি বা ওটা বুঝে করিনি। এই ভেবে করিনি, ভেবে যে করিনি, চিন্তা ভাবনাটা ঠিকঠাকই আছে, কিন্তু আউটপুট তো বেরিয়ে গেছে যে তুমি ভুল করেছো। বুধ হচ্ছে অ্যাপ্লাই সাবজেক্ট, আপনার মনের বহিঃপ্রকাশ। ওই জন্য বলা আছে যার বুধ যত ভালো, দ্যাট ইজ মার্কারি। মার্কারি যত ভালো, তার অ্যাপ্লাইটা তত ভালো হয়। তুমি সারাদিন প্রচুর পড়াশোনা করেছো, পরীক্ষার হয়ে ফেল করলে কোনো গুরুত্ব পাবে না, বলে তুমি পড়োইনি। আর সারা দিন আপনি যা খুশি করে থাকেন, বলে পড়াশোনা করিনি কিন্তু ফার্স্ট হয়েছি। ফার্স্ট হয়েছি বলে পড়াশোনা করেছিস। মানুষ মূল্যায়ন দিয়ে মানুষ বোঝে যে শ্রম দিয়েছে কি দেয়। সত্যি পড়াশোনা করেও অনেক ভালো রেজাল্ট করতে পারে না, এটা মূল্যায়ন থাকে না, ফেল পাসেরই মূল্যায়ন থাকে। ঠিক সেই অ্যাঙ্গেলে সবসময় সবার সেটা ওই চাঁদকে প্রথম প্রতিকার করতে হয়, যে সন্তানটা যাতে তরল পথ, মা যেভাবে দেখবে, বাবা যেভাবে দেখবে, বাচ্চাকে সত্যি শ্বশুর শাশুড়ি হিসেবে দেখবে না প্রতিবেশী দেখবে, বাচ্চার রাশিটাকে প্রতিকার করো। বাচ্চার মাইন্ডসেটটা যাতে বিচলিত না হয়, বাবা মার সাথে সাথে বাচ্চাটা বিচলিত হতে থাকে। তাহলে মা বাবাটা বাচ্চা থেকে যেন ভুল পথে পরিচালিত না হয়। গেল এবার বাচ্চাটা গ্রহণযোগ্যতা, মাই কিন্তু বাচ্চাদের গাইড করে। একটা মা বিয়ে করেছে মানে সব মায়ের মূল্যায়ন হবে না জীবনে, একদমই না। তাহলে মারাই কিন্তু বাচ্চাকে গাইড করে মানুষ করছে। তাহলে মায়ের সাথে বন্ডিংটাই বাচ্চাদের বেশি থাকে একটা সময়ের অবধি। তাহলে ন্যাচারালি তাহলে আমার চাঁদ কোথায় রয়েছে? আমার 4th হাউস কোথায় রয়েছে? 4th থেকে মা, কার মা? বাচ্চাটার মা। আর আমি যদি মা হই, তাহলে আমার থেকে আমার সন্তান কোথায়? 5th হাউস। এইগুলো এফেক্টেড থাকলে বোঝাপড়াটা ভালো হয় না। যার জন্য দেখবেন অনেকে বোঝে না, ছোটবেলায় দেখবে অনেক বাচ্চা খুব বাধ্য থাকে, পরে অনেকে এসে বলে আর বলেন না এই ভিগুতে আমার কি বাচ্চা বুঝতে পারছি না, সাংঘাতিক আমার ভক্ত ছিল, আমার ছাড়া কিছু বুঝি। এখন তর্ক করছে মুখে মুখে, এখন তর্ক করছে। তখন তো বুঝতো না বলে শুনেছে, এখন তো ওর অ্যাপ্লাই করতে শিখেছে উনি। তার মানে ভেতরে ভেতরে ছিল, গ্রহের বহিঃপ্রকাশটা তখন ঘটছে, বুঝতে পারছেন? তখন শুনতে তখন ডোমিনেট করা আছে। মানে প্রতিভা না ছাই যাবে আগুনের মতো, আগুনকে যেমন আপনি চাপা দিয়ে রাখতে পারবেন না, ঠিক সেরকম বোঝে না তাই শুনছে। যখন একটা ওপিনিয়ন দেওয়ার মতো ক্ষমতা তৈরি জাগে তখন বলবে, তখন তখনও ছিল, সে ছোটবেলায় চোখ দেখে বোঝা যাবে। কিন্তু আপনি কি ভাবছেন বাচ্চার বাধ্য, ঠিক আছে কোনো ব্যাপার না, যা বলছে করছে, যা করছে করছে, বা মা বাবা ভালোর জন্যই বলছে করছে। কিন্তু সত্যি তো একটা সময় পর বাচ্চা মুখে তখন আসছেন, তো ওটা ছোটবেলায় প্রতিকার করা থাকতো। এবার বলবেন যে আমি বুঝবো কি করে, বোঝার তো কথা আপনার না, জ্যোতিষ দেখলে বুঝবে। তাহলে এমন একটা সিচুয়েশনে এলেন যেখানে হয়তো মাধ্যমিক সবই দিচ্ছে, এই বলছে আর্টস পড়ো, এই বলছে সায়েন্স পড়ো, বাচ্চা বলছে কমার্স পড়ো। এই মা বা তিন দিকে বাচ্চা কোন দিকে যাবে? না বাচ্চার দিকে যেতে পারছে, না মায়ের দিকে যেতে পারছে, না হাজব্যান্ডের দিকে যেতে পারছে। তিনজনই এসে উপস্থিত, কি করবো স্যার আপনি বলুন। তাহলে এই সিচুয়েশন তৈরি হতো না, প্রথম থেকে ভেবে প্রতিকার থাকতো। তাহলে ফোকাসটা তিনজনের ঠিক থাকা। ফোকাস কি থাকা উচিত আপনাদের? আমি কেউ না, আপনার ফোকাস ঠিক করে দেন। ওই বাচ্চা রাশি লগ্ন অনুসারে ওকে ডাক্তার করবো না ইঞ্জিনিয়ার করবো না, ও খেলোয়াড় হবে না মডেলার হবে, তো বাচ্চার অ্যাসপার 6 অনুসারে জ্যোতিষ গাইড করবে। জ্যোতিষ তো বাবা মায়ের সার্ভিস থেকে বলবে না। কিন্তু আপনি ভাবছেন আপনার বংশে ডাক্তার নেই, তাহলে ডাক্তার। আপনি ভাবছেন আমার বংশের ইঞ্জিনিয়ার নেই, তাহলে ইঞ্জিনিয়ার। ও ভাবছে আমি এগুলো পড়বো না, কমার্স পড়বো। একটা কথা দিয়ে বলছি আমি,
তাহলে এই দ্বিধাগ্রস্তটা থাকতো না। এতেও কিন্তু আমরা সন্তানদের নিয়ে কিন্তু অনেক সময় ভুল পথে পরিচালিত করছি, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক হয়ে যাচ্ছে। কিন্তু বক্তব্য একটা জিনিস বলি পাশাপাশি, ধরুন আপনি খুব ভালো করে শুয়ে ভাববেন কথাগুলো ভৃগুদার, যে আপনি তো ডাক্তার পরিবারে কেউ নেই, আপনি ভাবছেন বাচ্চাটাকে ডাক্তার করি, ভুল না। আচ্ছা, আপনার পরিবারে কি ব্যারিস্টার ছিল? নেই। আপনি তো ব্যারিস্টারকে চিন্তা ভাবনা করেননি। উদাহরণে ডাক্তার ইঞ্জিনিয়ার আসে কেন? কিছু বলেই ডাক্তার ইঞ্জিনিয়ারের সমাজে দুটো লোক, দুটোই এডুকেশন, আর পৃথিবীতে কিছু নেই, আর পৃথিবীতে কিছু ব্ল্যাঙ্ক। এই মা বাবারা এইগুলোই বলে, কিন্তু আমাদের বংশে কেউ নেই না, ডাক্তার কেউ ছিল না। আমি ব্যারিস্টার ছিল একটা, বড় ক্রিমিনাল লয়ার ছিল একটা, তাকে কিছু করবেন, ক্রিমিনাল লয়ার হতেই পারবেন না। সবই কঠিন জীবনের প্রতিষ্ঠা পেতে, তাহলে আপনার অ্যাম্বিশন হওয়া উচিত। এটা এইভাবে ধরিয়ে দিয়ে যাচ্ছি, হচ্ছে মা বাবারই মোটো তাই বুঝে উঠতে পারে না যে আমার সন্তানের কিসে প্রতিষ্ঠা আসবে, যেটা আমি মানুষকে বোঝাতে চাই। স্বপ্ন বাবা মায়ের আমার থাকবে। আচ্ছা, ধরুন আপনাদের ডাক্তার ইঞ্জিনিয়ার করা, সেটা পাইলট হলে কি অসুবিধা আছে? একদম কি অসুবিধা আছে? একটা দিন তো আপনি এসে বলবেন, কিন্তু আমার সন্তানের প্রতিষ্ঠাটা দরকার ছিল জীবনে। এটাই কিন্তু আপনি পরে ঘুরবেন, যখন ডাক্তারিতে চান্স পাবে না, ইঞ্জিনিয়ারিংয়ে 11 লাখ র্যাঙ্ক হলো, উপযুক্ত জায়গা থেকে চাকরি পাচ্ছে না, বিধায় জীবনে কি ভুল করলাম, আমার দরকার ছিল সন্তানটা প্রতিষ্ঠা পাওয়া। সেই তখন এসে বলুন, যখন টাইম পিরিয়ডটা শেষ হয়ে গেছে। তো এইগুলো কিন্তু ভাবার সময় না। আমরা আমাদের কোনো ভুল সিদ্ধান্ত বাচ্চাটাকে যেন প্রভাবিত না করতে পারে, কারণ বাচ্চা তো বোঝার কথা না। ও আজকে এটা ভালো মনে হবে, কালকে যেটা, কালকে যে পাশে বাড়ি ইঞ্জিনিয়ার মনে হবে, আপনার মাইন্ডসেট যদি চেঞ্জ হতো তো ওর তো চেঞ্জ হবে। কালকে ও খেলোয়াড় দেখবেন, চলো অমুকের মতন খেলোয়াড় হই, দেখবেন খেলোয়াড় হই ভাবছে, আপনি আর মাঠে পাঠাচ্ছেন না। তাহলে মাঠে পাঠান ছেলেটাকে, বুঝতে পারছেন না, জ্যোতিষীর কাছে আনুন। মাঠে গেলে দুটো জিনিস হতে পারে, ছেলে আর ভুল পথে পরিচালিত হবে না, ফিজিক্যাল এক্সারসাইজ হবে, সেল স্মৃতিশক্তি মেধা বাড়বে, শ্রম হবে, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে হবে না, খিদে পাবে, পড়াশোনার মনোসংযোগ আসবে। একটা সময় পর ঘুমিয়ে পড়বে, রাত জেগে পড়বে না। কিন্তু আপনি মাঠ বন্ধ করে দিচ্ছেন। মাঠে গেলে পড়ার ক্ষতি হয়ে যায়। কে বলেছে? কে? যারা খেলোয়াড় তারা কি সব অশিক্ষিত? সব হ্যাস্টাডি করে ছেলে মেয়ে, সব খেলার সাথে সাথে পড়াশোনা করে, খেলার সাথে সাথে স্টাডি করে। খেলাটা অল্প বয়সে, ক্রিকেটের জীবন যেমন এন্ড হয়ে যায় অল্প সময়ের মধ্যে, তারপর সব স্টাডি করেছে। সব পড়াশোনা তো করতেই হবে, কিন্তু যে সময় যেটা খেলোয়াড় জীবন তো একটা সময় পর এন্ড হয়ে যায়, তো পড়াশোনা তো করে, সুনিশ্চিত পড়াশোনা জানান লোক। মানে আমি আপনাকে একটা কথা প্রসঙ্গে বলছি, ওই রাইটার ভারতবর্ষে এখন পর্যন্ত জন্মায়নি, আর জন্মাবে কিনা আমি বলতে পারবো না। হয়তো যখন থাকুক না, কেউ না কেউ পৃথিবীতে আসবে, কিন্তু কারোর মতন কেউ হয় না। প্রত্যেকের একটা স্বকীয়তা থাকে। একটা কিষাণুদের মেধা শুনেছি, কিষাণুদের মেধা দেখেছি, তো কিষাণুদেরকে সেটা ছেড়ে দিলি। কিন্তু বক্তব্য হচ্ছে, আমরা যেমন শ্যামতাকার ভক্ত ছিলাম, শ্যামতাকা দিয়েই ফুটবল খেলা শুরু, গরিব মানুষের ছেলে ফুটবল খেলবো। তখন বুঝতাম আজকে খেলা ছেড়ে কি ভুল করেছি। বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে 24 ওটা বসা, 8টা এইটে পড়ে ওইটে পড়ে আসরে এই করলে, তাই সে 500 টাকা নিয়ে যাচ্ছে, একটু হাত পা ডলে দিয়ে, কোনো পাউডার দিয়ে, কোনো দিন তেল দিয়ে মাখিয়ে চলে গেল। আরে মাঠে যেতাম, রোগ শোক দুঃখ দায়িত্বটা কিছু জীবনে ছিল না। মাঠ ছেড়েছি, বয়স হয়েছে, মানে সিস্টেমটা আমাকে সেই জায়গায় নিয়ে গেছে, বোঝানোর জন্য বলছি আমি। তাহলে একটা বছর প্রফেশনাল সূত্রে আপনাকে একটা সেট আপে যেতে হবে, তার আগে অব্দি ওকে করার। এই যে আজকে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করি না বলে নানা রকম দুরারোগ্য ব্যাধি হচ্ছে, অল্প বয়সী ছেলে মেয়েদের নানা রকম ব্যাধি। এখন মাঠ নেই, খেলতে যাওয়া নেই, সব শুধু মাঠ নেই না, ইচ্ছাও নেই। মাঠ নেই, মাঠ আছে। দেখো লুডু কি লোকে ইয়েতে বসে খেলে, লোকে ঘরে বসে খেলে, লুডু এখন অনলাইন খেলছে। একদমই তাই। মা ছেলে মেয়ে পাশাপাশি বসে আছে, কিন্তু অনলাইনে এক্স্যাক্টলি ইচ্ছাটা বদলে গেছে। এখানে যে মেমোরিটা আপনি করছেন, সত্যি করে ম্যানুয়ালি খেলছেন, আর আপনি মোবাইলে খেলছেন, চোখ যাবে, মেমোরি তো যাবে, সেরিব্রাল হবে। এই ডাক্তারদের কথা। এখন সব চ্যাংড়া সিনিয়র লোকরা বেঁচে আছে, চ্যাংড়া ছেলে মেয়েরা হার্ট অ্যাটাক করছে। ডাক্তারদের পরিসংখ্যান কথা, ডিউ টু মোবাইল। মোবাইলের এই চোখটা যাচ্ছে, মেমোরি যাচ্ছে, সেল স্মৃতিশক্তি ভেতর নষ্ট করছে। স্মৃতিগণাদি বললে সাজবে, সেটা সাজবে না। সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট বলবে, তখন শুনবেন হয়তো কিছুটা, তাও পুরো শুনবেন না। সঠিক সময় সঠিক গাইডেন্সটা ফলো করুন। আপনাকে কেউ 43 বছর ধরে অভিজ্ঞতা, আচ্ছা আজ নতুন জ্যোতিষের থোড়ি বলতাম না, কেউ শুনতো, বলছি মানুষের যদি কিছুটা অ্যাওয়ারনেস তৈরি হয়ে যায়। কারণ আপনি কি দিলেন আর আমি কি পেলাম, 43 বছর আগে ভাবিনি, আজ নতুন করে আর ভাবছি না। আর ভাবার তো নেই, আর ক বছর পৃথিবীতে থাকবো। 43 বছর জ্যোতিষ জীবন অতিক্রান্ত, 60 বছর বয়স হয়ে গেল,
17 বছর বয়সে কলকাতা জ্যোতিষ করতে আসি, তখনই ভাবিনি জীবনে। স্ট্রাগলারদের দেখতাম যারা পয়সা দিতে পারতো না, আমি জানি এই একদিন পয়সা দিয়ে যাবে যখন আমি দাঁড়িয়ে যাব। এখনো স্টিল স্ট্রাগলারদের দেখি, কারণ আরো যদি বেঁচে থাকি ঈশ্বরের কৃপায়, যদি ঈশ্বর রাখে, এই স্ট্রাগলারে কিন্তু কালকে দাঁড়াবে। বলি চলো ওই আঙ্কেলটার কাছে চল। যেমন এখন যদি আমি দিনে 10টা লোক দেখি, 5টা লোক কিন্তু পেছনের লোক। তাকে দেখেছি, তার মাকে দেখি, তার মায়ের বিয়ে এবং বাচ্চা জন্মাচ্ছে তার কুস্তি আমি করছি নাতিপুতির। মানে এই যে জেনারেশন হয়ে যায়, তাহলে ওই সময়টা কিন্তু আমি সাময়িক রিলিফ চাইনি, সাময়িক পয়সা চাইনি, এরাই কিন্তু ভবিষ্যতে আমার জন্য আসবে। এই দূরদৃষ্টিটা যে আসে, আর আমি জানতাম, আমি ভেবেছিলাম যে একটা প্রফেশনে আমি সারা জীবন থাকবো। সেই কারণে যদি ওয়ান ডে গেমের চিন্তা ভাবনা থাকে, তার খেলার পদ্ধতি আলাদা। তুই জ্যোতিষ তো ওয়ান ডে গেম, আমি 2-4 মাস আসবো, চুল দাড়ি রেখে টেকে করবো, ও ল্যাটা চুপে যাক, একটা জ্যোতিষ ভুলে যাবে, জুতো ব্যবসা, এই ব্যবসা, হোটেল বার কাম রেস্টুরেন্ট, এটা প্রচুর জ্যোতিষী তো আছে, রাস্তাতেই নেই তারা। আমি ভুল ঠিক বলছি না, একটা প্রফেশনে লেগে থাকারও কিন্তু একটা ব্যাপার আছে। তার দায়বদ্ধতা, মূল্যায়ন, এগুলো কিন্তু বোঝার বিষয় রয়েছে একদম। এবং লেগে থাকলে যে সাকসেস পাবোই আমি, 100% হবে, দুদিন আগে আর পরে হবে। লেগে থাকার একটা মূল্যায়ন আছে। সুতরাং আমরা অল্পতে বিচলিত হয়ে যাই, অস্থির হয়ে যাই, বুঝে উঠতে পারি না কি করব। ঠিক সেই জায়গা থেকেই একজন সঠিক মানুষের হাত ধরতে হয়। তেমন একজন মানুষকে নিয়ে রয়েছে সমস্যা ও সমাধান অনুষ্ঠানে। জানিয়ে দেবো কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে। মঙ্গল, বৃহস্পতি, রবি পাচ্ছেন দাদাকে খড়দহে ওনার নিজস্ব চেম্বারে। প্রতি বুধবার ফার্স্ট হাফ পাচ্ছেন শেওড়াফুলি চেম্বারে, সেকেন্ড হাফ পাচ্ছেন রাসবিহারী অ্যাভিনিউ লেক মলের পাশে চেম্বারে। প্রতি শুক্রবার পাচ্ছেন শিয়ালদহ শ্রদ্ধানন্দ পার্কের পাশে চেম্বারে। প্রতি শনিবার পাচ্ছেন হাওড়া ময়দানের চেম্বারে। মাসে একবার করে পাচ্ছেন নবদ্বীপ, বহরমপুর, রানাঘাট, বর্ধমান, আসানসোল এবং দুর্গাপুরের চেম্বারে। আসার আগে অবশ্যই ফোন করে অগ্রিম বুকিং করে নেবেন এই নম্বরে 9830143766। আর যারা চেম্বারে আসতে পারছেন না, অনলাইন আপনারা কনসালটেন্সি নিতে চান, তারা যোগাযোগ করবেন 9477066173 এই নম্বরে। আর এখন তো আপনারা জানেন যে ভিজিটের ওপর একটা ছাড় চলছে, সুতরাং আমি তো বলবো যে আর কয়েকদিন গেলে, মানে আর ঠিকঠাকভাবে 2 মাসও হয়তো বাকি নেই, মা আসছেন, তার আগে নিজেকে একটু সাজিয়ে তুলুন, নিজের পরিচিতিটাকে সাজিয়ে তুলুন, নিজের কর্মটাকে সাজিয়ে তুলুন, শ্রী ভগবানাদির হাত ধরুন। আস্তে আস্তে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি দাদা, শেষ করার আগে কি বলবেন মধ্যে? প্রথম অনেক কিছু বলার ছিল, মাঝে মাঝে এসে 43 বছর ধরেই বলছি, আরো যে বছর থাকবো বলতে থাকবো। ইউটিউবের মধ্যে দিয়ে, তখন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিল না যখন, যা টিভির মধ্যে দিয়ে, এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে রোজই বলছি, 10টা করে লাইভ করি সারা সপ্তাহে। যারা যেটা জানেন, যারা মানে যেমন আজকেও যারা মনে করবেন, আমি সাধারণত আমার ইউটিউব চ্যানেলে মঙ্গলবার, বৃহস্পতিবার আর শুক্রবার আর রোববার লাইভ করি রাত 8টা থেকে 9টা অবধি। অন্য পেজগুলো রোজই দুপুর 2 দিন বাদ দিয়ে। শুক্রবার শিয়ালদা চেম্বারে থাকি, সেদিন হয় না, আর শেওড়াফুলি বুধবার থাকে। আদারওয়াইজ 5 দিন কোনো না কোনো পেজে 1 ঘন্টা দুপুর 2টো থেকে লাইভে থাকি। তো বহু অনুষ্ঠান কাদের জন্য? আপনাদের জন্য। এখনকার প্রজন্মের ছেলে মেয়ে, সোশ্যাল মোবাইল তাদের হাতে, তাদেরকেও কেন শুনুন, আজকে যদি আমি ওই পরিষেবাটা না দিই, কি আমার আছে? আমার আর কি চাওয়া পাওয়ার জীবনে আছে? কেউ যদি 43 বছর কিছু করে না থাকে, আর 2-5 বছর থাকলেও জীবনে কিছু করতে পারবে। কিন্তু যতদিন কাজের মধ্যে থাকবেন, ততদিন আপনি সুস্থভাবে লাইফ লিড করতে পারবেন। এই জনসংযোগটা যতদিন আছে, এই যে স্টুডিওতে, তাও মাঝে মাঝে অসুস্থকে আসতে পারি না, আসছি, পিয়ালির সঙ্গে দেখা হলো, চ্যানেলের সঙ্গে দেখা হলো, কথা বললাম, কীভাবে কী করবো, প্রোগ্রাম করতে যাচ্ছি, মানে আমি নিজেকে আপডেট রাখছি, ভাবছি। এই আধুনিক এই যে ব্রেনটা আমার কাজ করছে, তার মানে আমি সুস্থ আছি, সুস্থ থাকার সম্ভাবনা বেশি রয়েছে। এই যদি ঘরে বসে যেতাম, যেদিন আপনি বসবেন সেদিন বসেই গেলেন। তাই যতদিন পথ চলতে পারেন চলবেন, চলতে চলতে পৃথিবী ছেড়ে একদিন হারিয়ে যাব, কোনো অসুবিধা নেই। গলগ্রহে কেউ যেন কাউকে বেঁচে না থাকতে হয়, অসুস্থ করে বিছানায় ভুগে যেন পৃথিবী ছেড়ে কাউকে না যেতে হয়, এটা দুর্ভাগ্যজনক। কিন্তু মরার আগে মৃত্যু নয়, সেই বিখ্যাত একটা ছবির ডায়লগ তো নয়, বাস্তবতা। সত্যি মরার আগে মৃত্যু না। অনেক মানুষ মারা যাবে চিন্তা করে আগেই মরে বসে আছে। এই ফিজিক্যালি প্রাণে বেঁচে থাকাটা সব না, অন্তর থেকে বেঁচে থাকা। বহু মানুষ কাজ নেই, নেই, সারাদিন ডিপ্রেশন, বেঁচে হয়তো আরো 20 বছর থাকবে না, সেই জানে না, ঈশ্বর জানে। কিন্তু এই তো আমার মৃত্যুর দিকে যাচ্ছে, আমার ভাই চলে গেল, আমার কাকা চলে গেল, আমার জ্যাঠা চলে গেল। অনেকে আসে বলে, ভিগুদা মৃত্যু ভয় আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তাহলে মৃত্যু তো একদিন হবে, তা নিয়ে ভয় পাওয়ার কি আছে? আপনারও মরবেন, আমি মরবো, আমার বাবা মাও গেছে। ভয় না, ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে। যে কদিন থাকতেন সেই কদিন আরো এফেক্ট করবে, এই বিছানায় নিয়ে নেবে। 20 বছর যদি বেঁচে থাকেন, 10 বছর তক বিছানায় লেগে যাবে। তার থেকে
চাঙ্গা থাকুন, যেদিন মারা যাব ঈশ্বর যখন টাইম দেবে চলে যাবো। একদমই তাই। সমস্যা ও সমাধান নিয়েছিলাম আপনাদের সঙ্গে। আজকের মতো সময় একেবারে শেষ। ফিরে আসছি আগামী পর্বে। প্রত্যেকে খুব ভালো থাকুন। নমস্কার। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ চ্যানেল গ্লোব টিভি, সবার